শেখ হাসিনার ফাঁসির রায়ের মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হল বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া। ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর সন্তোষ প্রকাশ। এই রায় দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে এবং অবিলম্বে দিল্লি থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনতে হবে। পরিবারগুলো তাদের পূর্ণ ক্ষতির পূরণ হয়তো কোনোদিন হবে না, কিন্তু কিছুটা স্বস্তি তাদের হৃদয়ে এসেছে। আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনা তার দুর্দশরের বিরুদ্ধে রায় ঘোষিত হয়েছে। এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। জুলাই গণহত্যার রায়কে ঐতিহাসিক বলছে সরকার। শেখ হাসিনাকে ফেরাতে নতুন করে কূটনৈতিক উদ্যোগ, দিল্লিকে চিঠি দেবে ঢাকা। ধানমন্ডি ৩২-এ বুলডোজার কর্মসূচি ঘিরে রাতভর উত্তেজনা, বিক্ষোভকারীদের সাথে সেনা পুলিশের ধাওয়া। রাজধানীর পল্লবীতে যুবদল নেতাকে গুলি করে হত্যা, পালানোর সময় এক অস্ত্রধারী আটক। বরিশালে মিষ্টি বিতরণের সময় ছাত্রদল নেতা খুন। আজ ঢাকায় বাংলাদেশ ভারত মহারণ। আবেগের ম্যাচে বাজিমাত করতে চান অধিনায়ক জামাল ভুঁইয়া। হামজা সমিতির চমকে দিতে প্রস্তুত ম্যান ইন ব্লুরা। It's an emotional game. It's an emotional match, and it's a big voltage match. If we can end this year with a win, I think it will be positive. আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। শেখ হাসিনা এখন ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। হেলিকপ্টার ও মারণাস্ত্র ব্যবহার করে হত্যা, চানখারপুলে ৬ জনকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার ঘটনায় তাকে সর্বোচ্চ সাজা দেওয়ার আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গতকাল দুপুরে টেলিভিশন সহ সামাজিক মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয় আদালতের রায়। একই অপরাধে আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। অপর আসামি রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ মামুনকে কারাদণ্ড দেওয়া হয়েছে ৫ বছরের। প্রতিক্রিয়ায় চিফ প্রসিকিউটর বলেছেন, রায়ের মাধ্যমে ইতিহাসের একটি অধ্যায়ের সমাপ্তি হয়েছে। ট্রাইব্যুনালের আদেশকে নতুন মাইল ফলক বলেছেন অ্যাটর্নি জেনারেল। ১৪০০র মতো ছাত্র জনতাকে হত্যা এবং ২৫,০০০-এর বেশি ছাত্র জনতাকে আহত করার দায়ে, মোর স্পেসিফিক্যালি আশুলিয়াতে ৬ জনকে হত্যা করে পুড়িয়ে দেয়া, চানখারপুলে ৬ জনকে হত্যা করার মাধ্যমে যে অপরাধ করেছেন সেটার দায়ে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। এদেশের মানুষের প্রতি, গণতন্ত্রের প্রতি, সংবিধানের প্রতি, আইনের শাসনের প্রতি এবং আগামী প্রজন্মের প্রতি দায়বদ্ধতা পরিশোধের স্বার্থে এ রায় একটি যুগান্তকারী রায়। এই রায় প্রশান্তি আনবে। এ রায় ভবিষ্যতের জন্য একটি বার্তা। এ রায় বাংলাদেশে ন্যায় বিচার এবং আইনের শাসনের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে। শেখ হাসিনার রায়ের মধ্য দিয়ে দীর্ঘ ১৬ বছরের গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যার শিকার এবং ২৪-এর গণঅভ্যুত্থানের রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার সহস্রাধিক শহীদের আত্মার শান্তি পাবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, আহত, নিহত ও গুমের শিকার পরিবার পরিজনদের ক্ষোভ কিছুটা হলেও প্রশমিত হবে। সোমবার রাতে স্থায়ী কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ের সার্বিক বিষয় পর্যালোচনা ও প্রতিক্রিয়া জানাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক হয়। বৈঠকে ভার্চুয়ালি যোগ দিয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে শেখ হাসিনা ও তার দোসরদের বিরুদ্ধে রায় ঘোষণা হয়েছে। এর মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হলো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে আজকে আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনা তার দুর্দশরের বিরুদ্ধে রায় ঘোষিত হয়েছে। এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে।
তিনি আরও বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ সাজা দেয়া হয়েছে, যা দৃষ্টান্ত হয়ে থাকবে। আইনের বিধান অনুযায়ী সর্বোচ্চ সাজা প্রদান করা হয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা তার দোসর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের। এই রায়ের মধ্যে দিয়ে আহত, নিহত ও গুমের শিকার পরিবার পরিজনদের ক্ষোভ কিছুটা হলেও প্রশমিত হবে বলেও মনে করে বিএনপি। জনগণকে সদা সর্বদা সচেতন থাকার আহ্বান জানাচ্ছে। একই সাথে বিএনপি অন্যান্য মামলায় অভিযুক্তদের সুবিচারের দাবি জানাচ্ছে। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের ফাঁসির আদেশে সন্তুষ্ট ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো। সোমবার বিকেলে জামায়াত নেতা গোলাম পরোয়ার বলেন, রায়ে প্রমাণ হয়েছে রাজনৈতিক নেতা কিংবা রাষ্ট্রপ্রধান কেউই বিচারের ঊর্ধ্বে নয়। এনসিপি নেতারা দ্রুত শেখ হাসিনাকে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবি জানান। মাঠের রাজনীতি নিয়ে দ্বিধা বিভক্ত থাকলেও গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচারের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ বলেও জানান রাজনৈতিক দলের নেতারা। আজকের রায়ের মধ্য দিয়ে অন্তত ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাদের পূর্ণ ক্ষতির পূরণ হয়তো কোনোদিন হবে না, কিন্তু কিছুটা স্বস্তি তাদের হৃদয়ে এসেছে, একটা সুবিচার তারা দেখতে পেল। দাবি জানাবো, জোর দাবি জানাবো যে এই রায় দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে এবং অবিলম্বে দিল্লি থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনতে হবে। মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড জবাবদিহিতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বিবৃতিতে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাতে দেয়া বিবৃতিতে তিনি আরও বলেন, এই রায়ের ফলে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের অবস্থান দৃঢ় হয়েছে। প্রমাণ হয়েছে কেউই আইনের ঊর্ধ্বে নয়। রায়ের ফলে জুলাই ও আগস্টের গণ আন্দোলনে ক্ষতিগ্রস্ত হাজারো মানুষ তাদের বিচার পেয়েছে। জনগণের আস্থার একটি ধাপ পূরণ হয়েছে বলেও মনে করেন তিনি। এছাড়াও বাংলাদেশ আগামীর চ্যালেঞ্জগুলো সাহসের সাথে মোকাবেলা করা হবে বলে জানানো হয় বিবৃতিতে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে ফেরাতে ভারত সরকারকে আবারও আনুষ্ঠানিক চিঠি পাঠাচ্ছে বাংলাদেশ। 2-1 দিনের মধ্যে চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। অন্যদিকে আইন উপদেষ্টা জানিয়েছেন, এই দফায় ভারত তাকে ফেরত না পাঠালে তা হবে বাংলাদেশের মানুষের সাথে শত্রুতা ও নিন্দনীয় কাজ। অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, রায় ঘোষণা হলেও এ নিয়ে কোনো আতঙ্ক নেই দেশে। বলেছেন, নাশকতাকারীদের গ্রেপ্তার করা হচ্ছে। এরপরও কিছু জায়গায় ছোটখাটো ককটেল বিস্ফোরণ হলেও বড় কোনো ঘটনা ঘটেনি। সরকার এ নিয়ে কঠোর অবস্থানে রয়েছে। দেখাবাদ এগুলি না, শুনুন, এখানে হইলো কি আপনার সেলফ ডিফেন্সের জন্য হাতিয়ারের নেন না, পারমিশন নেন না, আপনাকে নিরাপত্তা ওইটা কী দেখছের জন্য, শিকারের জন্য কিন্তু নেন না, গিয়া যদিও করেন শিকার, কিন্তু নেন আপনার ডিফেন্সের জন্য। যেহেতু শাস্তি দিয়েছে কোর্ট এবং সেই জন্য আমরা ভারতকে অফিসিয়ালি জানাবো। দুজনকে শাস্তি দেওয়া হয়েছে, আমি যখন তাদেরকে ফেরত যাবো তাদের দুজনকে আমার ফেরত চাইতে হবে। শেখ হাসিনারকে দেশে প্রত্যার্পণের জন্য, এক্সট্রাডিশনের জন্য ভারতের কাছে আবার চিঠি লিখব। ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে তাহলে ভারতকে বুঝতে হবে এটা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা। মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের যে রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেটি লক্ষ্য রেখেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশি জনগণের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতার স্বার্থে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে দেশটির সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করার ধারাবাহিকতা বজায় রাখবে ভারত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার রায়টি ভুক্তভোগী ও তাদের পরিবারের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন। সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক বলেন, এই প্রচেষ্টায় সরকার ও বাংলাদেশের জনগণকে সহায়তা করতে প্রস্তুত তারা। এছাড়াও সত্য উদ্ঘাটন, পুনর্বাসন এবং ন্যায় বিচারের একটি সমন্বিত প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে বলেও মনে করে জাতিসংঘ। হাই কমিশনার সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে সবাইকে সংযম প্রদর্শনের
অনুরোধ করেন তিনি। নীতি অনুযায়ী সর্বোচ্চ সাজা হিসেবে জাতিসংঘ যে কোনো মৃত্যুদণ্ডের বিরোধিতা করে বলে জানান হাই কমিশনার। ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি ধুলোয় মিশিয়ে খেলার মাঠ বানাতে ছাত্র জনতার বুলডোজার কর্মসূচি নিয়ে দিনভর চলা উত্তেজনা গড়িয়েছে রাত পর্যন্ত। এক্সকাভেটর নিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করলে লাঠি পেটা করেন আইনশৃঙ্খলা বাহিনী। ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা পুলিশ সদস্যসহ আহত হন বেশ কয়েকজন বিক্ষোভকারীও। ২৪-এর গণ অভ্যুত্থানের পর ভেঙে ফেলা ধানমন্ডি ৩২-এর বাড়িটি ধুলোয় মিশিয়ে দেওয়ার ঘোষণায় সোমবার সকাল থেকেই তৎপর হয়ে ওঠে আইনশৃঙ্খলা বাহিনী। পাশাপাশি দুটি ভবন যেন কঙ্কাল হয়ে দাঁড়িয়ে আছে। সেখানেই খেলার মাঠ বানাতে বুলডোজার কর্মসূচি দেয় ঢাকা কলেজের শিক্ষার্থীরা। দুপুর ১২টার দিকে দুটি এক্সকাভেটর নিয়ে ৩২ নম্বর সড়কের সামনে আসে ছাত্র জনতা। তাতে যোগ দেয় আশেপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীও। শেখ হাসিনা কোনো আস্তানায় বাংলাদেশে রাখতে দেব না, আমরা ৩২ ঘুরিয়ে দিব। তারা ককটেল বিস্ফোরণ ছাড়া দেশের ভিতরে বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। আজকে তাদের এই আস্তানা একবার নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য আমরা এখানে আসছি। তাদের বাধা দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের এপিসি দিয়ে সড়কের প্রবেশ মুখ আটকে দেয়া হয় ৩ স্তরের বেষ্টনী। ঘণ্টাখানেকের চেষ্টায় তা ভেঙে ভেতরে প্রবেশ করে বিক্ষুব্ধরা। এক পর্যায়ে একটি এক্সকাভেটর নেওয়া হয় সড়কের মুখে। এক্সকাভেটর আটকাতে পুলিশের সাথে যোগ দেয় সেনা সদস্যরাও। উত্তেজিত শিক্ষার্থীকে লাঠিপেটা করে সরিয়ে দেয় মূল সড়কে। ফের সংগঠিত হয়ে কর্মসূচি বাস্তবায়নে ভেতরে ঢোকার চেষ্টা করলে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। টিয়ারসেল নিক্ষেপের পর শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। রাইফেলের সামনের অংশ দিয়ে আমাকে নির্মমভাবে কিভাবে আঘাত করেছে এখানে দেখেন, আমার কপালে দেখেন, এখানে আবার এই যে এইখানে দেখেন কিভাবে মেরেছে আমাকে। আমি হাত পা নাড়াতে পারতেছি না, আমার এত বাজে অবস্থা করছে। ছাত্রলীগের যে কেবলা, আওয়ামী লীগের যে কেবলা, সেই মুজিববাদের বুলডোজার নিয়ে যেহেতু এই পরিত্যক্ত বাড়িটি আছে, এই পরিত্যক্ত বাড়িটি এখান থেকে এটা যেহেতু আর ব্যবহার করা যাবে না, এটা পরিষ্কার করে এখানে একটা খেলার মাঠ বানানোর উদ্দেশ্য। যখন ব্লকটা ভেঙে ফেলছে তখন আমরা তাদেরকে বাধা দিয়েছি, তাদেরকে এখান থেকে সরাই দিচ্ছি। পুলিশের অবস্থান কি এখন? পুলিশের অবস্থান এখানে থাকবো আমরা তো আমাদের অবস্থান আগে যাবো। বিকাল গড়িয়ে সন্ধ্যা। সেনা সদস্যরা পান্থপথ, কলাবাগান, সোবহানবাগমুখী সড়কে অবস্থান নিয়ে ধানমন্ডি ৩২-এর সুরক্ষা বলয় তৈরি করে। আন্দোলনকারীরাও অবস্থান নিয়ে থাকে রাত পর্যন্ত। হঠাৎই দল বেঁধে ধানমন্ডি ৩২-এর দিকে যেতে নিলে আবারও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। লাঠিচার্জ করে সেনা সদস্যরা। পরে ছত্রভঙ্গ আন্দোলনকারীদের পিছনে হটিয়ে কলাবাগান পার করে দেয় পুলিশ। একই সাথে সড়কে যান চলাচল শুরু হয়, কিন্তু আন্দোলনকারীরা তখনও বিভিন্ন গলিতে অবস্থান নিয়ে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে থাকলে আবারও অ্যাকশনে যায় পুলিশ। রাত গভীর হলেও অবস্থানে অনড় বিক্ষোভকারীরা। থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়া চলে বিক্ষোভকারী আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, রাজধানীর আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি জানবো। ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় যেতে চাই, সেখানে রয়েছেন আমার সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির অবস্থা জানাবেন। সেখানে তো গতকাল সারাদিন উত্তেজনা ছিল, আজ কি অবস্থা? এবং রাজধানীর খবরাখবর জানতে চাই, বিভিন্ন খবর তো আপনার কাছে মিলছে, কি অবস্থা সারা দেশের? ইশরাত, শুরুতে রাজধানীর খবর যদি বলি, আমরা সকাল থেকে রাজধানীর বেশ কিছু পয়েন্টে ঘুরেছি, মোটামুটি সব কিছুই স্বাভাবিক রয়েছে। যদিও মানবতা বিরোধী অপরাধের রায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে ঘিরে গতকাল সহ বিগত দিনগুলোতে কিছুটা অস্থিতিশীল পরিস্থিতি ছিল, তবে আজকে সেরকম কোনো চিত্র আমাদের চোখে পড়েনি। মোটামুটি স্বাভাবিকই বলা যায়। স্কুল কলেজের শিক্ষার্থীরা যাচ্ছেন, কিংবা চাকরিজীবী মানুষজন, তারাও কিন্তু তাদের জীবিকার তাগিদে তারা বের হচ্ছেন, অফিসে যাচ্ছেন, কিন্তু কোথাও তেমন কোনো চোখে আমাদের কাছে কোনো অস্থিতিশীল পরিস্থিতি মনে হয়নি। সব কিছু যানবাহনও সড়কে চলাচল করছে। আর যদি ধানমন্ডির ৩২ নম্বরের কথা যদি বলি, এখানে আপনি জানেন যে গতকালকে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করেই কিন্তু ছাত্র জনতার একটি অংশ এখানে এসে ৩২ নম্বরের যে ভাঙা ধ্বংসস্তূপ রয়েছে সেখানে আবারও তারা ঢোকার চেষ্টা করেছিলেন এবং
এবং যে অবশিষ্ট অংশটুকু রয়েছে 32 নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ির, সেই অংশটুকু তারা ভাঙার আজকে গতকালকে আবার চেষ্টা করেছিলেন। যদিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী সহ বিজিবি, পুলিশ তাদেরকে সেই যাত্রায় তাদেরকে বাধা দিয়েছিল এবং একটা সময় ধরে গতকাল দীর্ঘ সময় ধরে তাদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া এবং অবস্থান কর্মসূচি পালন করেছিল ছাত্র জনতা। তবে যদি শেষ পর্যন্ত তারা সফল হতে পারেনি, সেখানে 32 নম্বরের ঠিক ঢোকার যে পয়েন্টটি রয়েছে সেখানে কিন্তু মূলত সেনাবাহিনী বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখানে ব্যারিকেড দেওয়া রয়েছে, যার কারণে তারা খুব বেশি সুবিধা করতে পারেননি। তবে আজকে সকাল থেকেও আমরা দেখছি এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি সকলের সর্ব উপস্থিতি রয়েছে এবং ব্যারিকেড দেওয়া আছে, পিছনে অবস্থান দেখতে পাচ্ছেন। ফলে এখন পর্যন্ত এখানে সেরকম কোনো ঘটনা বা অস্থিতিশীল কোনো পরিস্থিতি চোখে পড়েনি। ধন্যবাদ আপনাকে ফয়সাল। কিশোরগঞ্জের মিঠামইনে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের গ্রামের বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে। সোমবার রাত 10:30টার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় হয়। ওই রায়কে স্বাগত জানিয়ে রাত 10টার দিকে উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মী মিঠামইন সদর বাজারে একটি আনন্দ মিছিল বের করে। আনন্দ মিছিলটি রাত 10:30টার দিকে কামালপুর এলাকা অতিক্রম করার সময় একদল লোক সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। গতকাল সন্ধ্যায় মিরপুর পল্লবী থানার পেছনে সি ব্লক এলাকায় এই গুলির ঘটনা ঘটে। পরে লোকজন তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। প্রিয়জনকে হারিয়ে স্বজনদের এই মাতম, পরিবারের সদস্যদের আর্তনাদে ভারী হয়ে যায় সোহরাওয়ার্দী হাসপাতালের পরিবেশ। কোনোদিন আমাদেরকে মনে কষ্ট দিয়ে কথা বলতো না, সবসময় ও যে এত ভালো একটা নেতা, ও কখনো তার মধ্যে এই অহংকারটা ছিল না। আমরা তাদের সাথে বিগত দিন ধরে লড়াই সংগ্রাম একসাথে করে গেছি, একসাথে চলতেছি, অন্তত অনেক ভালো একটা মানুষ। সোমবার সন্ধ্যা 6:40 দিকে পল্লবী সেকশন 12-র বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারিতে ছিলেন পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া। এ সময় মোটরসাইকেলে কয়েকজন অস্ত্রধারী ভেতরে ঢুকে তার শরীরের বিভিন্ন অংশে কয়েক রাউন্ড গুলি করে। ঘটনাস্থল থেকে 7 রাউন্ড গুলির খোসা জব্দ করে পুলিশ। পালানোর সময় স্থানীয়দের হাতে আটক হয় জনি নামের একজন। গণপিটুনির পর পুলিশের কাছে সোপর্দ করা হয় তাকে। গোলাম কিবরিয়া খুনের ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছে যুবদলের নেতাকর্মীরা। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। এটা তদন্তপূর্বক যথার্থ ব্যবস্থা নেওয়া হোক, কারণ এরকম একজন ব্যক্তিত্ব এভাবে হারিয়ে যাবে এটা আমরাও চাই না। আজকে যেহেতু হাসিনার মামলার রায় হয়েছে, তাদের সেই সুপরিকল্পিতভাবে যার পরিকল্পনা করেছে একটি এলাকার যে গুরুত্বপূর্ণ যে আমাদের নেতারা, তাদেরকে সুপরিকল্পিত হত্যা করা, আমরা প্রাথমিকভাবে আমরা সেটাই ধারণা করছি। পুলিশ জানিয়েছে কিলিং মিশনে অংশ নেওয়া বাকি দুজনকে শনাক্ত ও আটকে অভিযান চলছে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনার রায়ের পর বরিশালের বাবুগঞ্জে মিষ্টি বিতরণকে কেন্দ্র করে ছাত্রদলের 2 গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় স্থানীয় একটি বাজারে এই ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম জাহাঙ্গীরনগর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি ছিলেন। পুলিশ জানায়, সন্ধ্যায় মিষ্টি বিতরণ করছিল ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা। এই ঘটনাকে কেন্দ্র করে অপর একটি গ্রুপের সাথে কথা কাটাকাটি হয় তাদের। এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় তারা, আহত হয় কয়েকজন। এ সময় রবিউলকে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করে চিকিৎসক। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মিষ্টি বিতরণ নিয়ে নিজেদের মধ্যে দুনো গ্রুপই বিএনপি করে। ঘটনা হচ্ছে 2 মিনিটের ভিতরে তাদের ভিতর নিজেরা মিষ্টি বিতরণ করে আছে, আমরাও দেখছি মিষ্টি বিতরণ করছে। মৌসুমী বায়ুর বিদায় বেলায় আগমনী বার্তা দিচ্ছে হিমেল হাওয়া। হিম বাতাসের স্পর্শে রূপ বদলাচ্ছে বাংলার প্রকৃতি। দিনের বেলা গরম আর বিকেল থেকে ভোর জুড়ে ঠান্ডা, সেই সাথে কুয়াশা মোড়ানো চারপাশ। আবহাওয়া অফিস জানিয়েছে, এবছর দেশের কোথাও কোথাও একটানা 12 দিনেরও বেশি সূর্যের দেখা নাও মিলতে পারে। 4 থেকে 7টি মৃদু এবং 2 থেকে 3টি তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে উত্তরাঞ্চলে। তাপমাত্রা নামতে পারে 4 থেকে 6 ডিগ্রিতে।
কাঁচা রোদের ভেতর দিয়ে প্রকৃতিতে শোভিত শিশির দানা, যেন প্রকৃতিতে বিছানো হয়েছে ষোড়শীর নাকের মুক্তোর ফুল। হিম হিমে স্পর্শ প্রাণে তুলছে শিহরণ, শীতলতার পরশে নামছে শীত। তাই তো কবি আল মাহমুদ লিখেছেন, কখনো ভোরের রোদে শিশিরের রেণু মেখে পায়, সে পুরুষ হেঁটে যায় কুয়াশায়, দেহ যায় ঢেকে। কুয়াশার চাদর মুড়ে দিচ্ছে প্রতিটি সন্ধ্যা সকাল, দিনের সূর্য ঢেলে দিচ্ছে মায়া বিরোধ। রাতের আকাশে রূপালী তারার শুভ্রতা, খাল বিল থেকে বর্ষার জল ক্রমেই শুকিয়ে যাচ্ছে। মাঠে পরিযায়ী পাখিদের আনাগোনা, পাখ পাখালির কিচির মিচিরে মুখরিত জনপদ। ভোরে শহর গ্রামের পথে পথে শীতের পোশাকে চলে পথিক। শরতের স্নিগ্ধতা স্বচ্ছতা পেরিয়ে এসেছে ঋতুরানী হেমন্ত। হেমন্তের হাওয়ায় আসছে শীত। কেন প্রকৃতিতে এই পরিবর্তন, কি বলছেন এই আবহাওয়াবিদ? যখন এই মৌসুমি বায়ুটা চলে যাওয়া শুরু করে এই অক্টোবর নভেম্বর থেকে, তখন এই হিমালয় রিজনের দিক থেকে ঠান্ডা বাতাসটা আস্তে আস্তে প্রবেশ শুরু করে। এটাই হচ্ছে আপনার ঠান্ডা লাগার মূল কারণ। শীতে ঘন কুয়াশার ধূসর খেলা এনে দেয় অন্যরকম ভিন্নতা। নীলগিরির ওয়াচ টাওয়ার থেকে মেঘকে ছুঁয়ে দেখা, টাঙ্গুয়ার হাওরে বিদেশি পাখির ঝাঁক, অথবা চলনবিলের নান্দনিক সৌন্দর্যের ঢেউ, অথবা মহানন্দার তীর থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার আকাঙ্ক্ষা, সব যেমন বাংলার প্রকৃতির রূপের সুধা পানে টানে, তেমনি খারাপ সংবাদও আছে। এবার একটানা 12 দিনেরও বেশি নাও মিলতে পারে সূর্যের দেখা। জানুয়ারিতে তাপমাত্রা নেমে আসতে পারে 4 থেকে 6 ডিগ্রির ঘরে। এই 3 মাসের কথা যদি বলি, এই 3 মাসের ডিসেম্বর জানুয়ারির দিকে মধ্যরাত থেকে কখনো কোথাও কোথাও সন্ধ্যার পর থেকেই কুয়াশা এবং কোথাও কোথাও ঘন কুয়াশা পরিলক্ষিত হওয়ার সম্ভাবনাটা বেশ রয়েছে। শীতকালে ঘন কুয়াশায় চুপসে যায় প্রকৃতির সবুজ পল্লব। শহর গ্রামের খেটে খাওয়া মানুষেরা ছোটে কাজের সন্ধানে। শীতে গরম কাপড়ের কষ্ট, রোগবালাই, সড়ক ও আগুন পোহানো, দুর্ঘটনা রোধ, কৃষির ক্ষতি থেকে বাঁচতে আগাম আবহাওয়া বার্তা বেশি করে প্রচারের পরামর্শ এই আবহাওয়াবিদের। এবং গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলো কি করলে মানুষ সচেতন হবে, ওই সময়টাতে যদি তারা এগুলো প্রচার করে, আমার মনে হয় যে বেশি কার্যকরী ইফেক্টিভ হবে। শীত প্রকৃতিকে নতুন করে শুরু করার প্রতিশ্রুতি দেয়। বসন্ত আসার আগে প্রকৃতি শীতের মধ্য দিয়ে প্রস্তুত হয়ে প্রাণবন্ত হওয়ার আগাম বার্তা দেয়। শীত মানে ভোরে রোদের আলোর আলতো স্পর্শ, ভেজা ঘাস, ভেজা সকাল, মায়ের হাতের গরম গরম পিঠা, চায়ের কাপ, অথবা প্রিয় কারো হাত ধরে হাঁটার অজুহাতের আকাঙ্ক্ষা বাড়িয়ে দেয়। শীত নামে ঐশ্বর্য নিয়ে এই বাংলার প্রকৃতির দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ সেই ঐশ্বর্যের উপমা। এভাবেই শীত নামে বাংলায়। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, পানবাড়ি, লালমনিরহাট। শত বছরের ঐতিহ্য মেনে অগ্রহায়ণের তৃতীয় দিনে বগুড়ার শিবগঞ্জে বসেছে মাছের মেলা। নবান্ন উপলক্ষে এই আয়োজনের আরো খবর জানবো সহকর্মী মেহেরুল সুজন সেই খবরগুলো রাখছেন। সুজন, কি কি মাছ উঠেছে মেলায় জানাবেন, এবং বিলুপ্ত প্রায় প্রজাতির কোনো দেশি মাছ কি দেখছেন কিনা আপনি? ইশরাত, এই মুহূর্তে রয়েছি বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথলি বাজারে, এবং এই বাজারে কিন্তু 150 বছরেরও বেশি সময় ধরে ইশরাত এই নবান্ন উপলক্ষে এই মাছের মেলাটি অনুষ্ঠিত হয়ে আসছে। এবং আমরা এই অঞ্চলের ইতিহাস গ্রন্থ থেকে যতটুকু জানতে পারি যে এই এলাকাটি যে জমিদারের নিয়ন্ত্রণে ছিল, অর্থাৎ যে জমিদারের অধীনে ছিল, 1865 থেকে 70 সালের দিকে তিনি এই প্রত্যন্ত অঞ্চলে আসলে তার খাজনা আদায়ের সুবিধার্থে একটি তৌজি বা একটি কাচারি ঘর নির্মাণ করেছিলেন, এবং সেখানে গড়ে ওঠা বাজারটিতেই কিন্তু পরবর্তীতে এই নবান্ন উৎসব বা নবান্ন মেলাটি শুরু হয়। এবং মেলায় ইশরাত নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বড় বড় আকারের রুই, কাতল, মৃগেল, বোয়াল, পাঙ্গাস, এগুলোর কিন্তু বাহারি পসরা সাজিয়ে বসেছেন একেবারে ভোর থেকেই, সূর্য ওঠার পর থেকেই কিন্তু দোকানিরা এই মাছগুলো নিয়ে বসেছেন। এবং যারা ক্রেতা আসছেন এখানে বিভিন্ন অঞ্চল থেকে
শুধুমাত্র বগুড়া নয়, আশপাশের এলাকার যারা মৎস্যপ্রেমী আছেন তারা কিন্তু প্রতি বছরই এখানে ছুটে আসেন এবং বড় বড় আকারের যে মাছগুলো আছে এই ওঠে এই মেলায়, সেগুলো তারা কিন্তু কিনে নিয়ে যাবার চেষ্টা করেন। এবং শুধুমাত্র ইশরাত মাছ কিন্তু নয়, এই মেলার আরেকটি অন্যতম বৈশিষ্ট্য আছে। এই অঞ্চলের নতুন ফসল, বিশেষ করে আলু কিন্তু আজকে এখানে মানুষ শখ করে এই মেলা উপলক্ষে কিন্তু যে আলুটা 20-25 টাকায় বাজারে পাওয়া যায়, আজকে সেই নতুন আলু এখানে মানুষ কিনবেন 300 টাকা কেজি দরে, 350 টাকা কেজি দরে। এবং এই মেলাকে ঘিরে কিন্তু আশপাশের অন্তত 20 থেকে 22টি গ্রামে ইশরাত মানে বাড়ি বাড়ি এখন উৎসবের আমেজ লেগে গেছে। মেয়ে জামাইরা এসেছেন এবং জামাইরা কিন্তু মূলত এই মেলায় আজকে আসবেন, আর একটু পরে তাদের ভিড়টাও বাড়বে এবং বড় বড় মাছ কিনে নিয়ে তারা যাবেন। শ্বশুররা আসলে বাড়িতে জামাই আসা উপলক্ষে বড় বড় মাছ কিনবেন, অর্থাৎ একেবারে মাছময় একটা উৎসব কিন্তু গত কয়েকদিন ধরে ইশরাত এখানে শুরু হয়েছে মানুষের মাঝে। এবং সেই উৎসবের আজকে কিন্তু একেবারে পরিপূর্ণ দিন। ভোর থেকে এখানে মাছের বিক্রি চলছে এবং বিভিন্ন ধরনের বিভিন্ন ওজনের মাছ কিন্তু রয়েছে, কিছু দেশি প্রজাতির মাছও আমরা দেখতে পেয়েছি। ইশরাত মেলা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। প্রথমবারের মতো একসাথে চট্টগ্রামে 5 পয়েন্টে বসতে যাচ্ছে ব্রেস্ট ফিডিং কর্নার। পরের ধাপে স্থাপিত হবে আরও। দুগ্ধপোষ্য শিশুদের নিয়ে ঘরের বাইরে কাজে বের হওয়া মায়েদের ভোগান্তি লাঘবে ভিন্নধর্মী এই উদ্যোগ নিয়েছে ডাকবাক্স ফাউন্ডেশন। প্রথম ধাপে কারাফটকে রেল স্টেশনে ও 3টি বিনোদন স্পটে বসবে এই কর্নার। কেন্দ্রীয় কারাগারের সামনে নোটিশ বোর্ডে টাঙানো জামিন প্রাপ্তিদের তালিকা। কোলে শিশু নিয়ে সেই তালিকায় স্বামীর নাম খুঁজছেন এই নারী। তার মতো অনেক মা প্রতিদিন কোলের শিশু নিয়ে ঘন্টার পর ঘন্টা জেল গেটে অপেক্ষা করেন। তাদের জন্য সেখানে নেই কোনো বিশ্রামাগার, এমনকি শিশু কান্না করলেও খাওয়াতে পারেন না বুকের দুধ। রুমের আর কি বাচ্চা দুধ খাওয়ার জন্য না, বাচ্চাদেরকে সময় দেওয়ার জন্য, বাচ্চাদেরকে দুধ খাওয়ানোর জন্য একটা নিরাপত্তা হয়তো যদি একটা রুম থাকতো। এখন রাস্তায় বসে তো আর বাচ্চাদেরকে খাওয়ানো যায় না, মানে বাচ্চাদেরকে দুধ খাওয়ানোর জন্য কোনো একটা রুম বলতেই নেই। একই পরিস্থিতি চট্টগ্রাম রেল স্টেশনে। সেখানে একটি ব্রেস্ট ফিডিং কর্নার থাকলেও পরিচর্যার অভাবে তা এখন ব্যবহার অযোগ্য। প্রতিদিন যাতায়াত করা মায়েদের অভিযোগ, বাচ্চাদের দুধ খাওয়াতে গিয়ে বিব্রতকর অবস্থায় পড়েন। ওরা অনেক কষ্ট করতে হয়, ওরা অনেক কান্নাকাটি করে, আমরা অনেক ওদের কষ্টটা সহ্য করি, কিন্তু ওদেরকে যে খাওয়ানোর মতো এই পরিবেশটা আমরা কোথাও পাই না। 1000 মানুষের ভিতরে একটা মা কি ওনার বাচ্চাদেরকে দুধ খাওয়াতে পারবে? অসম্ভব। বাচ্চাদেরকে নিয়ে ঘর থেকে বেরোই, তখন দেখি কোনো জায়গায় বাচ্চাদের দুধ খাওয়ানোর জন্য কোনো রুম পাচ্ছি না। সংকট সমাধানে এগিয়ে এসেছে ডাকবাক্স ফাউন্ডেশন। নগর ভবনে সিটি মেয়রের কাছে প্রস্তাবনা উপস্থাপন করেছে তারা। লক্ষ্য বন্দরনগরীর বিভিন্ন পয়েন্টে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন করা। চট্টগ্রামে সিটি কর্পোরেশন আন্ডারে আমাদের যারা মা এবং শিশু আছেন তাদের স্বাস্থ্য সুরক্ষায় ডাকবাক্স ফাউন্ডেশন যেরকম কাজ করবে এবং সেই সাথে আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একটা সাপোর্ট চাই। রেল স্টেশনে, কারাগারের সামনে ও পতেঙ্গা বা অন্য বিনোদন স্পট। প্রথম ধাপে এমন 5টি পয়েন্টে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনে সম্মতিও মিলেছে। পরিচ্ছন্ন বিভাগ আছে, আমার যে কনজারভেন্সি ডিপার্টমেন্ট আছে, আমার যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে তাদের সাথে, এবং স্টেট ডিপার্টমেন্ট আছে, তাদের সাথে কথা বলে আমরা পরবর্তী বিষয়গুলো নির্ধারণ করব। শুধু এই বিষয়েই নয়, চট্টগ্রামের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা নিয়েও কাজের আগ্রহ প্রকাশ করেছে ফাউন্ডেশনটি। ওই জায়গায় রাখলে হবে, আমি দেখব কোনো অসুবিধা। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রস্তুতি জোরদার করে গণসংযোগ করছে বিএনপির নেতাকর্মীরা। এর মধ্যেই 237টি আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে দল। বিষয়টি স্থানীয় রাজনৈতিক মহলে মতবিরোধের পাশাপাশি নেতাকর্মীদের মধ্যে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। তবে সম্ভাব্য শব্দটি থাকায় আসন ভিত্তিকভাবে এখনও আশাবাদী একাধিক প্রার্থী করছেন স্বতন্ত্রভাবে কর্মসূচিও। তবে সম্ভাব্য শব্দটি আঞ্চলিক ও কেন্দ্রীয় পর্যায়ে কৌশলী বার্তা হিসেবে দেখা হচ্ছে। আরও জানাচ্ছেন সহকর্মী সাগর ফরাজি। এটাকেই ধরে নিতে হবে যে আমাদের সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রার্থী তালিকা। এর মধ্যেও কিন্তু পরিবর্তন হতে পারে। গত 3 নভেম্বর সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হলেও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে কিছুটা আশান্বিত হন মনোনয়ন বঞ্চিত নেতারা।
দেশের বিভিন্ন স্থানে আন্দোলন সংগ্রাম সংঘাত হলেও জামালপুরে মনোনয়ন বঞ্চিতরা স্বতন্ত্রভাবে গণসংযোগ পথসভা ও প্রচারণা চালাচ্ছেন। জেলার 5টি আসনের 3টিতেই বিএনপির রাজনৈতিক চিত্র এখন এমন। বঞ্চিতরা মনে করছেন যোগ্যতা বিবেচনায় অন্তর্ভুক্ত হবে চূড়ান্ত প্রার্থীর তালিকায়। বিশ্বাস রাখতে চাই মেলান্দো মাদারগঞ্জের মানুষ যাকে ধানের শীষের পক্ষে প্রকৃত অর্থেই চায় উনি মনোনয়ন পাবেন। ধানের শীষের পক্ষেই শেষ পর্যন্ত কাজ করতে চাই। দলের স্ট্যান্ডিং কমিটি চাইলে যে কোনো সময় এটা পরিবর্তন আনতে পারে, তো সেই পরিবর্তনের অপেক্ষায় আছি আমরা। দলের সিদ্ধান্তে আমাদের সকলের সিদ্ধান্ত। তৃণমূল পর্যায়ে সাধারণ জনগণ কি চায় এটা একটু ছানবিন করে দেখলে আমার মনে ভালো হতো। এবারে জামালপুর 1 আসন থেকে এম রশিদুজ্জামান মিল্লাত, জামালপুর 2 থেকে সুলতান মাহমুদ বাবু, জামালপুর 3-এ মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর 4-এ ফরিদুল কবির তালুকদার শামীম ও জামালপুর 5 থেকে শাহ মোহাম্মদ ওয়ারিস আলী মামুন দলীয় মনোনয়ন পেয়েছেন। এর মধ্যে জামালপুর 2 আসনে ASM আব্দুল হালিম ও শরীফুল ইসলাম খান ফরহাদ, জামালপুর 3 আসনে সাদিকুর রহমান সিদ্দিকী শুভ ও AKM এহসানুল হক মঞ্জু, জামালপুর 4 আসনে সালিমা তালুকদার আরনি আলাদাভাবে ধানের শীষের হয়ে ভোট চেয়ে গণসংযোগ করছেন। দলের এই সিদ্ধান্ত পরিবর্তন না হওয়ার আশাবাদী মনোনীতরা। ঐক্যের সাথে ধানের শীষের জয় আনতে সবার সহায়তা চান তারা। সবাই যেন ঐক্যবদ্ধ থেকে ঐক্যবদ্ধ হয়ে মানুষকে সংঘবদ্ধ করে মানুষকে ঐক্যবদ্ধ করে মানুষকে সামিল করে আগামী নির্বাচনে আগামী ভোট যুদ্ধে যেন তারা ঝাঁপিয়ে পড়েন। আসুন আমরা এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে দেশ এবং জাতির প্রয়োজনে এবং আগামী নির্বাচনে আমরা এক হয়ে ঐক্যবদ্ধ হিংসা বিদেশের ঊর্ধ্বে থেকে আমরা দলের জন্য কাজ করি। যারা দল করেন দলের মানে উচ্চ পর্যায়ে যে সিদ্ধান্ত দিও তার বাইরে কেউ ওই সামান্য একটু নোংরামে মনে করে যে একটা পর্যায়ে আছে, ওই পর্যায়ে যাওয়ার সুযোগ নেই। তবে 16-17 বছরে তৃণমূলের পাশে থাকা শক্তি ও ভোটারদের আস্থার জায়গা ঠিক রেখেই প্রার্থী বাছাই হয়েছে বলে মনে করেন জেলা ও উপজেলার নেতারা। দলের সিদ্ধান্ত প্রতীক নিশ্চিত করে দিয়েছে। এরপরে যদি আপনি মাঠে এসে সেটা বলেন আমি আমার এই শেষ না, এরপর ডিসিশন হবে, তাহলে এগুলো আমাদের ভোটারদের সাধারণ কর্মীদেরকে একটা বিভ্রান্ত করে। জামালপুরে যে 5টি আসনে নির্বাচনের মনোনয়ন ঘোষণা করা হয়েছে, এই 5টি আসনে পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা আছে বলে আমি মনে করি না। সম্ভাব্য শব্দটি একটি শূন্যস্থান তৈরি করেছে, তাই দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত দিলে নেতাকর্মী ও প্রার্থীরা স্বস্তি পাবে বলে মনে করেন রাজনৈতিক সচেতনরা। কেন্দ্রকে মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের কর্মকাণ্ড জানানো হয়েছে বলে জানালেন জেলা বিএনপির নেতারা। বিএনপির মতো একটা বৃহৎ দলের নীতি নির্ধারকরা যেন মানে দ্রুত সময়ের মধ্যে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করে এবং দলীয় যে স্ট্রিক্টনেসটাকে মানে সুদৃঢ় করে। গত 17 বছরের সার্বিক অবস্থান বিবেচনা করে এখানে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। এখানে প্রার্থীর যদি নিতান্ত কোনো অযোগ্যতা প্রমাণিত না হয় তাহলে আমার ধারণা এখানে মনোনয়ন পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নাই। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। ভল্ট থেকে হাজার হাজার ভরি স্বর্ণ চুরি, বড় অঙ্কের অনাদায়ী ঋণ, জনবল সংকট, মূলধনের অভাব। বলছি নিভু নিভু করে চলা বাংলাদেশ সমবায় ব্যাংকের কথা। নানামুখী সংকটে পর্যদস্ত বিশেষায়িত এই ব্যাংক। মৃতপ্রায় এই ব্যাংককে সক্রিয় করার উদ্যোগ নিয়েছে সরকার। সংশোধন করা হচ্ছে আইন, প্রস্তাবিত আইনে যে কেউ নিতে পারবে ঋণ। বিশ্লেষকরা মনে করেন খেলাপি ঋণ আদায় এবং দুর্নীতির তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে। রিমন রহমানের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশ সমবায় ব্যাংক ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের সহজ শর্তে ঋণ দিতেই ব্যাংকটির সৃষ্টি, কিন্তু দীর্ঘ পথ চলায় ঘুরে দাঁড়াতে পারেনি বিশেষায়িত এই ব্যাংক। ভল্ট থেকে সাধারণ মানুষের গচ্ছিত স্বর্ণ চুরি যাওয়ার পর আলোচনায় আসে সমবায় ব্যাংক। 2021 সালে আত্মসাৎ হয় 11,000-এর বেশি ভরি স্বর্ণ, তখনকার সময় যার বাজার মূল্য 40 কোটি টাকা। এই ঘটনায় চলমান রয়েছে মামলা। তবে শুধু স্বর্ণই নয়, 1972 সালে বাংলাদেশ জাতীয় সমবায় ব্যাংক লিমিটেড নামে ব্যাংকটির নতুন পথ চলার শুরু থেকেই তৈরি হয় নানামুখী সংকট। সমবায় ব্যাংকের সদস্য সংখ্যা এখন 397, সদস্যদের সঞ্চয় 1 লাখ টাকা, অন্যান্য জমা ও আমানত 7 কোটি 17 লাখ টাকা, সঞ্চিত তহবিল দেনার পরিমাণ 200 কোটি টাকা, আর অবন্টিত মুনাফা দেনার পরিমাণ 6 কোটি 43 লাখ টাকা। সমবায় নামে ব্যাংক, কিন্তু এটার মালিকানা শুধুমাত্র সমবায় অধিদপ্তর আর মন্ত্রণালয়, আর কয়েকটা তথাকথিত সমিতি আছে যেগুলি ব্রিটিশ আমলের বিভিন্ন সুবিধাভোগী ছিল। সেই সুবিধাভোগীরা এখন এই সমবায় সমিতিতে মেম্বার
কিন্তু তাদের শেয়ারের চেয়ে কয়েক গুণ বেশি লোন নিয়ে রাখছে, সেই লোন খেলাপি তারা। ব্যাংকের কাছে সরকারের ঋণ দেনা এখন 50 কোটি টাকা, ঋণের আসল ও সুদ দেনার পরিমাণ 89 কোটি টাকা। বিভিন্ন ব্যাংকে রাখা এফডিআর এর মুনাফা দিয়ে চলছে ব্যাংক, জমার পরিমাণ 5,607 কোটি টাকা। ব্যাংকটির জনবল সংকট তীব্র, ব্যাংক পরিচালনার জন্য নির্বাচিত কমিটি নেই 10 বছর। স্বর্ণের কথা যেটা গচ্ছিত রাখছে ওটা ভুলেই যায়, এইটাই হলো তাদের সবচেয়ে বড় ইনকাম। হাজার হাজার বড়ি এইটা হাইড হয়ে আছে, এটার কোনো ক্লেইমই আসে না, কোনো দিনেও আসে নাই। ব্যাংকটাকে সমবায় ব্যাংক করে এই সমস্ত ম্যাল প্র্যাকটিসটা বন্ধ করাইতে হবে এবং এটার বিচার করাইতে হয়। এমন অবস্থায় আইন সংশোধন করে ব্যাংকটিকে সক্রিয় করার চিন্তা করছে সরকার। এখন সমবায় সমিতি, সমবায় সংশ্লিষ্ট ব্যক্তি ও সমবায় প্রতিষ্ঠানকে ঋণ দেয় সমবায় ব্যাংক। আইনের 17 খ ধারা পরিবর্তন করে অন্য যে কোনো ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ঋণ দিয়ে তহবিল গঠন করার উদ্যোগ নেওয়া হচ্ছে, অর্থাৎ যে কেউই ব্যাংক থেকে ঋণ নিতে পারবে। এছাড়া প্রস্তাবিত সংশোধিত আইনে সমবায় সমিতির সংরক্ষিত তহবিল কমিয়ে করা হয়েছে 10%। মাঝখানে যে ব্যাংকের একটু অবস্থা বেশ খারাপ হয়ে গিয়েছিল, সেখান থেকে কিন্তু অনেকাংশেই উঠে আসা সম্ভব হয়েছে এবং আশা করা যায় যে ব্যাংক আর এই অবস্থায় থাকবে না। সমবায় আইন বলেই পরিচালিত হয় বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেড। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। হবিগঞ্জের বানিয়াচংয়ে খাল খননের মাটি বিক্রির অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, সরকারি প্রকল্পের ওই খনন কাজ থেকে উত্তোলিত মাটি এলাকার উন্নয়নে ব্যবহারের কথা, অথচ মোটা টাকার বিনিময়ে তা বিক্রি করা হচ্ছে অন্যত্র। যদিও বিষয়টি অস্বীকার করেন অভিযুক্ত ঠিকাদার, আর পানি উন্নয়ন বোর্ড বলছেন প্রমাণ পেলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বাল্লা মধুপুর সহ অন্তত 10 গ্রামের মানুষের জীবন জীবিকা অনেকাংশে এই সরস্বতী খালের উপর নির্ভরশীল। কিন্তু দীর্ঘদিন নাব্যতা সংকটে খালটির এখন রুগ্নদশা। বর্ষায় টুইটম্বুর থাকলেও শুকনো মৌসুমে পানিশূন্য খালটি চাষাবাদেও প্রভাব ফেলে। সরস্বতীর নাব্যতা ফেরাতে চলতি বছর প্রকল্প হাতে নেয় সরকার। বাল্লা মধুপুর অংশে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে গেল মাসে শুরু হয় 2 কিলোমিটার খনন কাজ। প্রায় 76 লাখ টাকার কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাচারাল এন্টারপ্রাইজ। কিন্তু প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এরই মধ্যে উঠেছে মাটি বিক্রির অভিযোগ। ড্রেজিংয়ের মাটি এলাকার উন্নয়নে ব্যবহারের কথা থাকলেও স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার প্রায় 32 লাখ টাকায় মাটি বিক্রি করেছেন। এ নিয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগও দেওয়া হয়েছে। আমরা শুনছি টাকার বিনিময়ে মাটিটা বিক্রি হচ্ছে, তা আমরা প্রশাসনের কাছে আমরা আবেদন, তারা যেন এটা একটু নজরে নিয়ে সরকারি বালি উত্তোলন করে সরকারি কাজে ব্যবহার করা হোক। গ্রামে 3টা মাঠ আছে, মসজিদ আছে, মসজিদের কাজে ব্যবহার করা হোক। মাটিটা বিক্রি না করেছি, সরকারি মাটি সরকারি জায়গাত সরকারি কাজে ফালাক। তবে যাদের বিরুদ্ধে মাটি কেনার অভিযোগ উঠেছে তাদের দাবি অভিযোগটি ভিত্তিহীন। বিনামূল্যেই পরিবারগুলোকে মাটি দিয়েছে ঠিকাদার। না না, এরকম কোনো এটাও হয়তো রং কথা, অন্যরা বিভিন্ন ধরনের কথাবার্তা আনতেই পারে, কিন্তু এটা আমাদের সঙ্গে কোনো চুক্তিবদ্ধ হয় নাই। তারা বলছে যে আমরা তো মাটিটা কোনো না কোনো জায়গায় দিতে হবে, এই হিসাবে আপনারা যখন গরিব মানুষ, এই হিসাবে আপনারা অনেক দিন যাবত এটা বাড়ি ঘর করতে পারতেছেন না, তাই আমরা আপনারা এই বাড়িটা এই বান্ধা দেওয়া যায়। এদিকে মাটি আসলে বিক্রি হয়েছে কিনা সেই প্রশ্নে ঠিকাদার সাংবাদিককেও মাটি দেওয়ার প্রস্তাব দেন। আপনার যদি কোনো মাটি লাগে আপনি বলেন, আমি আপনার ওইখানে ওনাদেরকে বলেন, ওনাদের যার যার মাটি লাগবে, আমি তো আমার মাটি কাটার ডিউটি 2 কিলো কাটবো, এখন মাটি লাগলে আমি মাটি দিচ্ছি। পানি উন্নয়ন বোর্ড বলছে সরকারি প্রকল্পের মাটি বিক্রির কোনো সুযোগই নেই। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। এই খালের যে বেস ম্যাটেরিয়াল যে মাটি, এটা বিক্রি করার কোনো সুযোগ নেই, এটা ঠিকাদার করতেই পারবে না। আমি আপনাদের মাধ্যমে এখন এটা অবগত হলাম, আমি এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। দেবীর নামে বহমান খালটির নাব্যতা সংকট দ্রুতই দূর হবে, এমনটাই আশা স্থানীয়দের। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ। আজ এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ ভারত মহারণ। হামজা সমিতদের মতো ফুটবলাররা লাল সবুজদের ডেরায় থাকলেও জয়ের লক্ষ্যেই মাঠে নামার কথা জানান ভারত কোচ খালিদ জামিল। এই ম্যাচেও হামজা চৌধুরী বড় ভূমিকা রাখবে বলে মত অধিনায়ক জামাল ভুঁইয়ার। জাতীয় স্টেডিয়ামে রাত 8টায় মুখোমুখি হবে দুই দল।
এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে টিম ইন্ডিয়ার এবারের মিশন বাংলাদেশ। প্রতিপক্ষের চেয়ে নিরাপত্তা ইস্যুতেই যেন বেশি মনোযোগী তারা। মাইনাস ডেতে ফ্লাড লাইটের নিচে অনুশীলন না করে কাকডাকা ভোরে জাতীয় স্টেডিয়ামে হাজির পুরো দল। যদিও নিরাপত্তার বিষয়ে সন্তুষ্টির কথা জানান ভারতের হেড কোচ খালিদ জামিল। সফরকারী দলটির এবারের বড় চমকের নাম রায়ান উইলিয়ামস। অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত এই ফুটবলার জাতীয় দলের জার্সিতে অভিষেক হওয়া নিয়ে রয়েছে শঙ্কা, কেননা ফুটবল অস্ট্রেলিয়ার অনাপত্তিপত্র এখনও বুঝে পায়নি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। পরের প্রক্রিয়ায় ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির বৈঠকে অনুমোদনের অপেক্ষা। বিষয়টি সময় সাপেক্ষ হলেও শঙ্কার দোলাচালেই শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চান ভারত কোচ। রায়ান খুব ভালো মানের ফুটবলার, তাকে পাওয়া গেলে অবশ্যই দলের জন্য খুব ভালো হবে। আমরা এখনই আশা ছাড়তে চাই না, তার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চাই। দুই দলই এশিয়া কাপের মূল মঞ্চের লড়াই থেকে ছিটকে গেছে অনেক আগেই। তবে ম্যাচটা যখন ভারত বাংলাদেশ ডার্বি, তখন ভালো প্রতিদ্বন্দ্বিতার আভাস দিয়ে রেখেছে উভয় দল। ইন্ডিয়ার সাথে একটা স্পেশাল রিলেশনশিপ, হেট অ্যান্ড লাভ না, যেটা আমরা বলি, বিকজ এটা ইজ আ ইমোশনাল গেম, ইজ আ ইমোশনাল ম্যাচ, and it's a big voltage match. If we can end this year with a win, I think it will be positive not only for us but also for the fans and you guys. Bangladesh have good players. বাংলাদেশ বেশ ভালো দল, হামজা সমিতদের মতো ফুটবলার আছে তাদের। তবে আমরা নির্দিষ্ট কোনো ফুটবলারকে ধরে খেলবো না, জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবো। শেষ মুহূর্তে গোল হজম করে ম্যাচের দৃশ্যপট প্রতিনিয়তই পাল্টে দিচ্ছে বাংলাদেশ। যদিও বিষয়টিকে কোনোভাবেই ভালো দিক বলছেন না কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা। এটি সত্যি দুর্ভাগ্যজনক। শেষ মুহূর্তের ছোট্ট ভুলগুলো ম্যাচের ব্যবধান গড়ে দিচ্ছে। সমস্যা সমাধানে কাজ করা হচ্ছে। এই ম্যাচেও জয়ের উদ্দেশ্যে মাঠে নামবো আমরা। ভারতের বিপক্ষে শুরুর একাদশেই খেলতে চান জামাল ভুঁইয়া। প্রায় 2 যুগের অপেক্ষার অবসান জয় দিয়ে উপহার দিতে চান লাল সবুজের কোটি সমর্থকদের। ভারত বাংলাদেশ ম্যাচ মানেই যেন বাড়তি উন্মাদনা, আর সেই উন্মাদনা আরও একটি উপলক্ষ তৈরি হতে 18 নভেম্বর প্রস্তুত জাতীয় স্টেডিয়াম। এখন দেখার বিষয় এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে এই ম্যাচে শেষ হাসিটা হাসে কে। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, জাতীয় স্টেডিয়াম, ঢাকা। গাজায় স্থিতিশীলতা রক্ষায় যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবে অনুমোদন দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। উপত্যকার নিরাপত্তায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে এতে। কাউন্সিলের সদস্য 13টি দেশ সমর্থন দিয়েছে এই প্রস্তাবে। ভোটদানে বিরত ছিল রাশিয়া ও চীন। মার্কিন এই প্রস্তাবে মূলত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা যুদ্ধবিরতি পরিকল্পনাকে সমর্থন করা হয়েছে। উপত্যকার জন্য বোর্ড অব পিস গঠনের কথা বলা হয়েছে সেখানে। সীমান্ত নিয়ন্ত্রণ, নিরাপত্তা বজায় ও গাজাকে অসামরিকরণের দায়িত্ব থাকবে এই আন্তর্জাতিক বাহিনীর। 2027 সালের শেষ পর্যন্ত চলবে এই ব্যবস্থা। গাজার ভবিষ্যৎ রূপরেখা তৈরিতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মনে করছেন কূটনীতিকরা। সৌদি আরবে বাস ও ট্যাঙ্কারের সংঘর্ষে নিহত হয়েছেন ভারতের কমপক্ষে 42 জন উমরা যাত্রী। যাত্রীদের বেশিরভাগই ভারতের হায়দ্রাবাদের বাসিন্দা। সোমবার মক্কায় থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হন তারা। মদিনার কাছাকাছি আসতেই দুর্ঘটনার কবলে পড়ে উমরা যাত্রীদের বাসটি। ঘটনাস্থলে নিহত হন অনেকে। একই পরিবারের অন্তত 18 জনের মৃত্যুর খবরও প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। অন্তত একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করেছে স্থানীয় উদ্ধারকর্মীরা। তবে আগুনে ঝলসে যাওয়ায় অনেকের পরিচয়ই এখনও শনাক্ত করতে পারেনি কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারণ জানতে চলছে অনুসন্ধান। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ রাজনীতিবিদদের অনেকেই। দর্শক, এই ছিল যমুনা নিউজের আপডেটগুলো। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।